নমস্কার বন্ধুরা, স্বরক্ষেপ আয়োজিত ঘরে বসে আবৃত্তি চর্চার অনুষ্ঠানে অর্পিতার আবৃত্তি ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত। আমরা এসে গেছি আরও একটি পর্ব নিয়ে। আগের যে দুটি পর্ব আমরা এই বিষয়ের উপর করেছি, সেই দুটি পর্বে আমরা আলোচনা করেছি আবৃত্তি চর্চা করার শুরুর দিকে আপনাকে কিভাবে কণ্ঠ চর্চা করতে হবে। যে সমস্ত বন্ধুরা আমাদের সেই দুটি এপিসোড কোনো কারণে মিস করে গেছেন, দেখেননি, আপনাদের কাছে অনুরোধ রইল, ডেসক্রিপশন বক্সে আমি সেই দুটি ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আবৃত্তি বিষয়ক আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আপনাদের যে সমস্ত বন্ধুরা আবৃত্তি করতে আগ্রহী, শিখতে আগ্রহী, তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। সঙ্গে থাকবেন। আমরা আপনাদের আবৃত্তি বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো মনে আসছে সেই প্রশ্নগুলোর উত্তর দেব, এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সাথে আছেন প্রখ্যাত আবৃত্তিকার আকাশ নীল। দীর্ঘ 30 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, পশ্চিমবাংলায় এবং কলকাতায় তো বটেই, এবং বাংলাদেশে আবৃত্তি পরিবেশন করেছেন তিনি। শুধু তাই নয়, ভয়েস ট্রেনিং বিষয়ে তার বিশেষ চিন্তাভাবনার জন্য এই ফিল্ডে তিনি পরিচিত। বিখ্যাত আবৃত্তিকার শ্রী নীলাদ্রি শেখর বসুর ছাত্র আকাশ নীল, তিনি সান্নিধ্য পেয়েছেন শ্রী প্রদীপ ঘোষের। সুতরাং তার অভিজ্ঞতা আমাদেরকে নিজেদের সম্পূর্ণ করে তুলতে অনেকটাই সাহায্য করবে। তাই আমাদের মধ্যে আজকে তিনি এসেছেন কিভাবে আবৃত্তি করা উচিত, কিভাবে আপনারা চর্চা করবেন, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য। আমরা কথা বলবো দাদার সাথে। দাদা সংস্থা শ্রুতি নির্ঝরের কর্ণধার আকাশ নীল আজকে আপনাদের সাথে রয়েছেন। আর আমার আরও প্রশ্ন উত্তর শুরু করার আগে আরও একবার আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এমনই আরও অনেক মূল্যবান এপিসোড নিয়ে আমি আসব বারে বারে আপনাদের কাছে। চলে যাচ্ছি আকাশ নীল, তার কাছে শুনব কণ্ঠচর্চা সম্বন্ধে আলোচনা। আমি প্রথমেই যে প্রশ্নটি করব দাদাকে, আচ্ছা দাদা, আবৃত্তি করতে গেলে গলার যত্ন কিভাবে নিতে হবে? আমাদের কণ্ঠকে আরও ভালো রাখতে কিভাবে আমরা গলার যত্ন নেব, আপনি আমাদের একটু বলুন। অর্পিতা ভট্টাচার্য ও স্বরক্ষেপকে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আবৃত্তি করতে গেলে গলার যত্ন কিভাবে নিতে হবে? আবৃত্তি মূলত একটা কণ্ঠ নির্ভর শিল্প। কণ্ঠ দিয়েই তাকে প্রকাশ করতে হয়। সুতরাং কণ্ঠ চর্চা এবং কণ্ঠের যত্ন এটা ভীষণ গুরুত্বপূর্ণ। গলার যত্নের মধ্যে আমি যেগুলো বলবো, প্রথম কথা হচ্ছে পরিমিত জল খেতে হবে প্রত্যেক দিন, যাতে হাইড্রেটেড থাকে আমাদের গলার ফ্যারিংস বা অন্যান্য জায়গাগুলো। শুকনো হলে কিন্তু আমাদের যে স্বর, সেই স্বর স্বাভাবিকভাবে সেটা বেরোবে না। সেই জন্য অন্তত 6 থেকে 7 গ্লাস প্রত্যেক দিন জল খেতে হবে। অযথা চিৎকার চেঁচামেচি করব না। আমরা যখন মেট্রোতে যাই, অনেক সময় এরকম হয়তো যে মেট্রোতে বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতে আসছি, বাড়িতে এসে বা তারপরের দিন সকালবেলা দেখলাম গলাটা বসে গেল, আমরা বুঝতেও পারলাম না কেন। অযথা ঠান্ডাও লাগেনি। এবার
মেট্রোতে যে শব্দ হয়, এবার বন্ধুদের সাথে যে কথোপকথন, সেই অনেকটা চড়িয়ে বলতে হয় ওই শব্দটাকে অ্যাভয়েড করার জন্য। এবার তার ফলে আমরা টের পাই না যে আমরা কতটা গলাটা চড়িয়ে বলছি। সুতরাং মেট্রোতে আমরা যখন চলাফেরা করব, আমরা কোনো কথা বলবো না। মাইক বা কোনো অনুষ্ঠানের বা পুজোর সময় যে বক্স বাজে, তার সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলবো না। সেখানেও গলা চড়িয়ে কথা বলতে হবে। গলার কিছু ব্যায়াম আছে, সবটা আমি এখন তো দেখাতে পারবো না, কিছু স্ট্রেচিং আছে, সেই ব্যায়ামগুলো করতে হবে। তাহলেই আমাদের গলাটা ঠিকঠাক থাকবে। গলা যদি কোনো সময় কোনো কারণে যদি চিৎকার চেঁচামেচি করে গলাটা বসে গেল, তখন একদম চুপ করে থাকবো, কখনো ফিস ফিস করে কথা বলবো না। এমনি স্বাভাবিক অবস্থাও আমরা ফিস ফিস করে কথা বলবো না, সেটাও গলার ক্ষতি হয়। তখন চুপ করে থাকবো আর স্টিম ইনহেল করব, তাহলে 2-1 দিন বাদে এমনি ঠিকঠাক হয়ে যাবে। তার মধ্যে আমরা কথা বলবো না, চিৎকার করব না, তাহলে কিন্তু গলাটা আবার চোট হয়ে যাবে। এই হচ্ছে খুব সংক্ষেপে এইভাবে গলার যত্ন আমাদের নিতে হবে। আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, আবৃত্তি করতে গেলে কিভাবে কণ্ঠ চর্চা করতে হবে? দীর্ঘদিন কণ্ঠকে ভালো রাখতে কি ধরনের এক্সারসাইজ আপনি সাজেস্ট করেন? আবৃত্তি করতে গেলে কণ্ঠ চর্চাটা আবশ্যক। আমরা ভালো কণ্ঠস্বর বলতে কি বুঝি? আমাদের তো একটা ধারণা আছে যে ছেলেদের খুব গুরু গম্ভীর যদি কণ্ঠস্বর হয়, তার মানে সে ভালো গলা। তাহলে তো অনেক ড্রাইভার, কন্ডাক্টর বা অনেক মোটে মজুর বা অনেক লোকের কণ্ঠস্বর তো গুরু গম্ভীর। তাহলে কি তাদের কণ্ঠস্বর ভালো বলা যায়? আসলে ব্যাপারটা তা না। ভালো কণ্ঠস্বর বলতে আমরা বুঝি যে কণ্ঠস্বরের অনেক রকম বৈচিত্র্য আছে, অনেক রকম রং আছে, যে কণ্ঠস্বর বিভিন্ন পর্দায় খুব সাবলীলভাবে খেলতে পারে, তাকে আমরা বলি ভালো কণ্ঠস্বর বা পরিশীলিত কণ্ঠস্বর বা চর্চিত কণ্ঠস্বর। এখন কণ্ঠ চর্চা একজন কণ্ঠশিল্পী যেভাবে করেন, একজন সঙ্গীত শিল্পী যেভাবে করেন, সেভাবেই অনেকটা করতে হবে, তবে সবটা না। যাদের হারমোনিয়াম আছে তাদের হারমোনিয়াম দিয়ে সারেগামায় সারগাম করতে পারেন, কিছু পাল্টা করতে পারেন। মিউরের কিছু প্র্যাকটিস আছে, এগুলো আবৃত্তিতে লাগে। খাদের প্র্যাকটিস আছে, খাদে প্র্যাকটিস করবেন। এবং যারা প্রথমে করবেন তাদের একজন সঙ্গীত গুরু কাছে গিয়ে নিজের স্কেলটা চিনে নেবেন, কেননা উপযুক্ত স্কেলটা চেনা খুব জরুরি। ভুল স্কেলে গান চর্চা করলে আপনার গলা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য একজন সঙ্গীত গুরুর কাছে গিয়ে স্কেলটা চিনবেন এবং তারপর প্র্যাকটিস করবেন। এবং এটা নিয়মিত করতে হবে। এবং আরও অনেক কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো আমার পক্ষে যদি সুযোগ হতো আমি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু এই গল্প সময়ের মধ্যে আমার পক্ষে সম্ভব না দেখিয়ে দেওয়া। তাহলে সুবিধা হতো
যেরকম স্ট্র ফোনেশন, যেটা আধুনিক, সারা পৃথিবীর যেটা সঙ্গীত চর্চার মধ্যে এবং যারা কণ্ঠস্বরে চর্চা করেন তাদের এসছে স্ট্র ফোনেশনটা। সেই চর্চাটা যেটা আমি করাই, একটা স্ট্র দিয়ে ধরুন একটা অনেকগুলো চর্চায়, তার মধ্যে একটা গ্লাসে হাফ গ্লাস জল নিয়ে একটা স্ট্র নিয়ে তার মধ্যে ফু দেবেন, জোরে ফু দিয়ে বুদবুদ উঠবে, আবার দম শেষ হয়ে গেলে আবার এই 5 মিনিট এটা করবেন। তাহলে যেটা হবে, আপনার যে দমও বাড়বে আর কণ্ঠস্বরের জোর বাড়বে। তাহলে সাবলীলভাবে আপনাকে জোর না দিয়ে আপনি কণ্ঠস্বরকে অনেক উপরে তুলতে পারবেন। ধন্যবাদ দাদা, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে কণ্ঠ চর্চা বিষয়ে। কিন্তু আবৃত্তির তো আরও অনেকগুলো দিক রয়েছে, আর আজ আপনাকে পেয়েছি, আমাদের খুবই ইচ্ছে করছে যত দূর সম্ভব জেনে নেওয়া আপনার থেকে। পরের যে বিষয়টিতে আমি জানতে চাইব সেটি হলো আবৃত্তিতে ছন্দের ভূমিকা। তাই নিয়ে যদি আপনি আমাদের একটু বোঝান, একটু আলোচনা করেন, ভালো হয়। আবৃত্তিতে ছন্দের ভূমিকা। এখন আমরা জানি বাংলায় 3 রকমের ছন্দ আছে: অক্ষবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ ও স্বরবৃত্ত ছন্দ। এখন বাংলায় MA এবং BA ক্লাসে যেগুলো পড়ানো হয় যে ছন্দ, সেই ছন্দগুলো হচ্ছে একটা ব্যাকরণগত দিক আর কি, সেটা অবশ্যই শিখতে হবে। কিন্তু আবৃত্তির ছন্দ বলতে আমরা কি বুঝি? সেখানে যে ছন্দটাকে যে আছে, সেই ছন্দ হচ্ছে বাজাতে হবে, ঝংকার তুলতে হয়, ছন্দের একটা স্পন্দন তৈরি করতে হয়, একটা সঙ্গীত, ধ্বনির একটা সঙ্গীত সে তৈরি করতে হয় আবৃত্তির মধ্য দিয়ে। এখন সেই জন্য তার কণ্ঠস্বর উচ্চারণের মধ্যে দিয়ে সেই ঝংকার, ছন্দের ঝংকার, ছন্দের স্পন্দন, অর্থাৎ একটা ধ্বনি সঙ্গীত আবৃত্তিকার সৃষ্টি করেন। এখন এটা করতে গিয়ে আমাদের যেরকম তার ব্যাকরণগত ছন্দগুলো জানতে হবে খুব ভালো করে, আবার এটাও বুঝতে হবে যে এই ছন্দটার, আবৃত্তির ছন্দটা কি, এবং এই ছন্দ আবৃত্তিতে কোন আমার উচ্চারণের মধ্যে দিয়ে আমার সেই ছন্দের ঝংকারটা কিভাবে তুলতে পারছি। আমি একটা উদাহরণ দিই, তাহলে সুবিধা হবে। নজরুল ইসলামের আগুনের ফুলকি ছুটে কবিতাটা, এই কবিতাটায় দেখুন, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে, ফাগুনের ফুলকি ফুটে, নবযুগ পত্র ফুটে, আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে। এখন এই যে বললাম আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে, তাহলে আমি যদি ছন্দটা কারেক্ট করি, ধরুন আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে, ফাগুনের ফুলকি ফুটে ফুলকি ফুটে ফুলকি, তাহলে কি ছন্দে কারেক্ট বলছি, এখানে আমার কোনো ভুল নেই। কিন্তু আমি কি সেই ঝংকারটা তুলতে পারলাম, ধ্বনি স্পন্দনটা তৈরি করতে পারলাম? তাহলে আমাকে কি করতে হবে? ধ্বনি স্পন্দন করার জন্য আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ফুলকি ছুটে, ফাগুনের ফুলকি ফুটে, তাহলে এইভাবে বললে একটা ধ্বনি স্পন্দন তৈরি করা যায়। তাহলে ছন্দটা হচ্ছে একটা নূপুর, এটা কখনো বেড়ি না, এটা বাঁধন আছে ঠিকই, কিন্তু এই বাঁধনটা হচ্ছে, এই বাঁধনের মধ্য দিয়েও তার একটা মুক্তি আছে। সেই জন্য যখন আমরা আবৃত্তিতে ছন্দ শিখব, এই ব্যাপারগুলো খেয়াল রাখব। বাহ, ছন্দের কবিতা শুনে মন ভালো হয়ে গেল।
ছন্দের কবিতার মজাই এরকম, যখন আমরা শুনি সেই ছন্দের সাথে সাথে আমাদের মনও নাচতে থাকে। আমার মনে হয় যারা দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন তাদেরও এই আলোচনা যথেষ্ট ভালো লাগছে। আর তাই জন্যেই অনুরোধ যেন আরও এরকম অনেক এপিসোড আপনাদের কাছে আনতে পারি। তাই সবাইকে বলবো অর্পিতার আবৃত্তি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের প্রশ্ন, যাতে আমরা পরবর্তী এপিসোডগুলোতে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আরও একবার চলে আসবো দাদার কাছে। আবৃত্তি নিয়ে আলোচনা করতে হলে যা আলোচনা না করলেই নয় তা হলো উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, সঠিক উচ্চারণ। তা যদি না হয় তাহলে কিন্তু আমরা আবৃত্তিকে সম্পূর্ণই করে তুলতে পারবো না। সেটি করে তোলার জন্য আমাদের কি বিশেষ ধরনের প্রশিক্ষণ দরকার, বিশেষ কোনো প্র্যাকটিস দরকার? বিশেষভাবে কিভাবে আমরা উচ্চারণকে প্র্যাকটিস করব সেটা জেনে নেব এবার। আকাশ নীল প্রখ্যাত আবৃত্তিকার আমাদের সাথে আছেন, তার কাছ থেকে। সঠিক উচ্চারণ এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে বলে রাখি, ধরুন গলার চর্চা করছেন, তার সাথে এটাই সব না, তার সাথে আপনাকে সঠিক এবং পরিশীলিত উচ্চারণ জানতে হবে। এটা কিন্তু গলার চর্চার সাথে সম্পর্কিত। উচ্চারণ কণ্ঠস্বরকে মহিমান্বিত করে, ভুল উচ্চারণ কণ্ঠস্বরকে খুন করে। সেই জন্য কণ্ঠচর্চার সাথে সাথে সঠিক উচ্চারণের জন্য আমাদের চর্চা করা জরুরি। কিরকম? যেরকম আমাদের যে উচ্চারণ স্থানগুলো আছে সেই স্থানগুলো সঠিকভাবে প্রয়োগ করা। যেরকম ওষ্ঠবর্ণ প, ফ, ব, ভ, ম, অর্থাৎ ঠোঁট টেপে, এই ঠোঁটটা টিপে আমরা উচ্চারণ করছি। এবার আমি যদি বলি ফ, এটা হলো না, তাহলে ফ, এটা হচ্ছে ঠোঁটটা আমরা টিপে উচ্চারণ করলাম। এইভাবে আমাদের প্রত্যেকটা উচ্চারণের স্থান অনুযায়ী যেন বয়সূন্য র, ডয়সূন্য র, ঢয়সূন্য র, এই উচ্চারণের পার্থক্যগুলো জানতে হবে। তার জন্য প্র্যাকটিস করতে হবে উচ্চারণের। একটা দিক আছে উচ্চারণের, হচ্ছে একটা ব্যাকরণগত দিক, আর একটা হচ্ছে নান্দনিক দিক। ব্যাকরণগত দিক হচ্ছে এই যে আমরা বললাম এই উচ্চারণে এটা না হয় ন আর ক্ষিয় আর তয় নক্ষত্র, তাহলে এটা কেন নক্ষত্র বলবো না নক্ষত্র বলবো, এই ব্যাপারগুলো যেন ব্যাকরণগত দিক জানতে হবে। আবার নান্দনিক দিকটা হচ্ছে, আমি যদি বলি আকাশ, আমার উচ্চারণে কোনো গন্ডগোল নেই। কিন্তু আমি যদি বলি আকাশ, তাহলে আমার উচ্চারণের মধ্যে দিয়ে আকাশের ব্যাপ্তিটা আমি বোঝাতে পারলাম। এইভাবে আমাদের খুব সচেতনভাবে উচ্চারণের এই চর্চাগুলো করার দরকার। আমার মনে হয় যে আমি একটা বলে দিই, যারা এইগুলো করতে চান যাদের সুবিধা হবে, মেঘনাদবধ কাব্য, এটা জোরে জোরে বেশ কয়েকবার করে রোজ পড়বেন, ধরে ধরে, মানে জোরে জোরে, মানে বলতে তাড়াহুড়ো করে না, স্পিডে না। যেরকম আমি দেখিয়ে দিই,
সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু চলি যবে গেলা যমপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী কোন বীর বরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবাড়ি। এইভাবে ধরে 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 মুখ টেনে টেনে একদম প্রত্যেকটা অক্ষর স্পষ্ট যেন হয় ধরে ধরে পড়বেন। পড়তে পড়তে দেখবেন আপনার উচ্চারণ অনেক অনেক ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে মাসেলগুলো আছে আমাদের, এই মাসেলগুলো, তারপর জিভ, এটার একটা প্র্যাকটিস দরকার হয়। এই মাসেলগুলো করার জন্য কি হয়, তখন অ আ ই উ এ ও এ এরকম টেনে টেনে বলতে হবে, অ আ, যাতে এখানে টান পড়ে। তাহলে প্রথম যারা যারা ব্যায়াম করেন দেখবেন ব্যায়াম করার পরের দিনই গা হাত পা ব্যথা হয়, এটাও সেরকম, দেখবেন তার পরের দিন এইসব জায়গায় ব্যথা হবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা করতে হবে। আর জিভের যেটা ব্যায়ামটা করতে হবে সেটা হচ্ছে জিভটাকে অনেকে এটা পারেন, অনেকে পারেন না, অসুবিধা হয়। যারা পারবেন না তাই চেষ্টা করবেন জিভটা, আর যদি সেটাও অসুবিধা হয় চেষ্টা করবেন জিভটাকে সামনে নিয়ে এসে নাকে ঠেকাতে চেষ্টা করবেন। অনেকে নাকে ঠেকে যায় জিভটা, অনেকে ঠেকে না, কিন্তু যাদের ঠেকে না তারাও চেষ্টা করবেন যাতে ওইটা লাগে, কিন্তু লাগবে না, কিন্তু আপনি চেষ্টা করবেন এরকম এরকম করে জিভের আগাটাকে একদম এখানে লাগানোর চেষ্টা করবেন রোজ। তাহলে জিভের এই ব্যায়ামটা, জিভটা সাবলীল হবে। এগুলো করবেন। আর এই সংক্ষেপে আমি সমস্ত বললাম, কিন্তু এগুলো ব্যাপারটা অত্যন্ত সময় সাপেক্ষ, চর্চার ব্যাপার, অনেক বিষয় আছে। আমি যদি সময় সুযোগ পাই তখন কোনো সময় বলা যাবে। আজকে এইটুকুই। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ আরও একবার। অনেক মূল্যবান তথ্য আজ জানলাম। আপনাদের সাথে সাথে আমিও আরও একবার করে মনে করে নিলাম। এমন অনেক বিষয় থাকে যা আমরা জানি কিন্তু ভুলে যাই, কোথাও একটা চাপা পড়ে যায়। আর যতবার এই আলোচনাগুলো শুনি ততবার মনে পড়ে যায়। আর মনে পড়াটা ভীষণ দরকার ভালো আবৃত্তি করতে হলে। আপনারা অনেকেই ইউটিউব চ্যানেলে আবৃত্তি করছেন, মঞ্চে আবৃত্তি করছেন, কিন্তু এই বেসিক জায়গাগুলো বারবার আলোচনা হওয়া দরকার, যাতে ভুলগুলো থেকে আমরা বেরিয়ে আসি। আবৃত্তি বিষয়ক আপনাদের যত রকম প্রশ্ন মনে আসে আপনারা অবশ্যই কমেন্টে আমাদের লিখে জানান। আমাদের অভিজ্ঞ মণ্ডলী অবশ্যই তার উত্তর দেবেন। আপনারা সঙ্গে থাকুন এবং এই আলোচনাগুলো শুনতে থাকুন। তাই আরও একবার অনুরোধ, অর্পিতার আবৃত্তি ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আলোচনা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সেটা আমাদের কাজ করতে, এগিয়ে যেতে আরও বেশি উৎসাহ দেয়। আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।